Hello everyone, welcome to the YouTube channel of Learnability. Today we have come up with another new video, and before starting I'd request you all to subscribe to our channel Learnability and press the bell icon below so that you can get an instant notification whenever we come up with a new video. So let's start with our video today. Today our topic is descriptive English. And আমরা শুরু করব রিপোর্ট রাইটিং দিয়ে। স্টেট লেভেলের অ্যান্ড সেন্ট্রালের বিভিন্ন মেইন যে এক্সামসগুলো হয় সেখানে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ থাকেই অ্যাজ কম্পালসারি পেপার। সো তাদের রিপোর্ট রাইটিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আর সেটা লেখার জন্য, লিখতে পারার জন্য বা সাকসেসফুলি মার্কস ক্যারি করার জন্য কিন্তু খুব ছোটো ছোটো বিভিন্ন টেকনিক্স অ্যান্ড বেসিক নলেজেস আমাদের থাকতে হয়, জানতে হয়। অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস দরকার, কারণ টপিকগুলো সবসময় আমাদের বিল্ড আপ করতে গেলে একটা টপিক জানতে হবে সেই বিষয়, বাট তার সাথে সাথে বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু টেকনিক্স আমাদের জানতে হয়। তো শুরু করা যাক আজকের আমাদের টপিক। আজকে আমরা প্রথমেই দেখব রিপোর্ট কি। হোয়াট ইজ আ রিপোর্ট? A report is a written account of something that one has observed, heard, done or investigated. সেটা কিন্তু অবশ্যই রিটেন অ্যাকাউন্ট হতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। রিটেন অ্যাকাউন্ট যেটা ছাপা অক্ষরে প্রকাশিত হচ্ছে সেটাকেই কিন্তু রিপোর্ট বলবো। যেটা সরাসরি লাইভ রিপোর্টিং করা হয় সেটাই লিখিত রিপোর্ট রাইটিংয়ের আন্ডারে কিন্তু পড়ে না। সো যেটা কেউ একজন অবজার্ভ করেছে, শুনেছে, বা কেউ একটা করেছে, কাজটা রিসার্চ করেছে, ইনভেস্টিগেট করেছে, তার উপর বেস করে যদি কেউ একটা আর্টিকেল লেখে সেটাকে রিপোর্ট বলবো। ইট ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড ওয়েল অর্গানাইজড প্রেজেন্টেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস অফ অ্যান ইভেন্ট দ্যাট হ্যাজ অলরেডি টেকেন প্লেস সামহার। কোথাও ঘটে গেছে এমন কোনো ঘটনা যদি সুন্দর করে সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করে লেখা হয় সেটাকে বলবো একটা রিপোর্ট। সো এটা তো গেল হচ্ছে রিপোর্ট কি। এরপরে আসি হাউ টু নারেট অর রিপোর্ট ইভেন্টস। কী করে কোনো ইভেন্ট, কোনো ঘটনাকে আমরা রিপোর্ট করব বা নারেট করব, মানে ঘটনাটা আমরা কিভাবে বলবো, আলটিমেটলি তারপরে সেটাকে লিখবো কী করে। সো এর জন্য বেসিক কিছু রুলস বলবো না, বা কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কিছু ফ্যাক্টস। সেগুলো হচ্ছে, ফার্স্ট তো রিপোর্টের একটা শিরোনাম বা হেডিং আর ক্যাপশন থাকতে হবে, যেটা আমরা দেখতে পাই খবরের কাগজে, নিউজ পেপারসে, যে একটা হেডলাইন্স থাকে, যেগুলো কিন্তু আমরা সবসময় প্রথমে হেডলাইন্সগুলো দেখি এবং সেটা দেখেই কিন্তু আমরা ডিসাইড করি যে খবরটা ইম্পর্ট্যান্ট বা আমাদের ইন্টারেস্টিং লাগছে কি না, তবেই আমরা পড়ি। তাই জন্য কিন্তু শিরোনামটা বা হেডিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এতে সমস্ত ঘটনার সারমর্ম বুঝিয়ে দিতে হবে। সারমর্ম বুঝিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে সেই রিপোর্টটা থেকেই তো মানুষে বুঝতে পারবে, হেডলাইনটা দেখে, হেডিংটা দেখে, যে কি আছে রিপোর্টে, গোটা আর্টিকেলটাতে কি আছে, এবং সেটা দেখে যদি তার মনে হয় যে আমি এটা পড়বো বা পড়তে চাই, আমার প্রয়োজন আছে, তবেই সেটা পড়বে। তাহলে তার মধ্যে কিন্তু পুরো ঘটনাটা একটা ছোট্ট করে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে রিপোর্টের ভাষা হবে যুক্তিপূর্ণ, সহজ সরল, সাধারণ পাঠক যাতে বুঝতে পারে। খুব সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ কিন্তু রোজ নিউজ পেপার পড়ে, রিপোর্টগুলো পড়েন। তো তার জন্য অবশ্যই কোনো কমপ্লিকেটেড বা অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজে কিন্তু রিপোর্ট লেখা চলে না, কারণ সেগুলো সবার পক্ষে কিন্তু সহজবোধ্য হবে না তাহলে। তাই সহজ সরল এবং অবশ্যই লজিক্যাল, যুক্তিপূর্ণ ভাষা হতে হবে, যাতে মানুষ পড়ে বুঝতে পারে এবং তার পড়তে অবশ্যই রিডারের যাতে ভালো লাগে, সেটাতে ইন্টারেস্ট পায়। থার্ড হচ্ছে রিপোর্ট সবসময় পরোক্ষ উক্তিতে লেখা উচিত, সবসময় ইনডাইরেক্ট স্পিচ ইউজ করতে হবে। আমি ডাইরেক্ট স্পিচ ইউজ করব না, কাউকে কোট করব না যতদূর না আমার খুব প্রয়োজন পড়ছে। একেবারে নির্ভুল যদি কোট না হয় তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হয়ে যেতে পারে। সেই জন্য যদি আমার কোট না মনে থাকে, স্পেশালি ইন এক্সামিনেশনস, পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা লিখবো কোনো রিপোর্ট, চেষ্টা করতে হবে অবশ্যই পরোক্ষ উক্তিতে লেখা, সেখানে কিন্তু ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আর রিপোর্টের শুরুতে একদম প্রথমে যে স্থান থেকে রিপোর্টটি করা হচ্ছে বা লেখা হচ্ছে তার নাম এবং সেদিন অথবা তার পরের দিনের তারিখ দিতে হবে। যেখান থেকে যদি আমি কলকাতা থেকে রিপোর্ট লিখি তাহলে আমি কলকাতা লিখবো, তারপরে কমা দিয়ে সেই দিনকার ডেট, যেদিনকে আমি রিপোর্টটা লিখছি, পরীক্ষায় লেখার ক্ষেত্রে পরীক্ষার দিনকার ডেট, বা যদি কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনের কোনো ডেট পার্টিকুলারলি মেনশন থাকে সেটা লিখে দিতে হবে। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে হেডিংয়ের নিচে বাই আ স্টাফ রিপোর্টার ফ্রম
আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট ইত্যাদি লিখতে হবে। এগুলো তখন লিখতে হবে যদি কোনো রিপোর্টারের নাম না দেওয়া থাকে বা স্পেশাল কোনো ইনস্ট্রাকশন যদি না থাকে যে আপনি নিজের নাম লিখুন বা কোনো রিপোর্টারের নাম লিখে দেওয়া হলো, সে তার নাম যদি না লিখতে হয় সেক্ষেত্রে স্টাফ রিপোর্টার অর ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট এভাবে লিখতে হয়। সো এটা গেল কিছু বেসিক রুলস রিপোর্ট লেখার। তারপরে হচ্ছে একটা আমরা দেখে নেব একটা ফরম্যাট। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফরম্যাট দেওয়া আছে। প্রথমেই আছে হেডলাইন, মানে যেটা রিপোর্টের যেটা হেডিং আর ক্যাপশন হবে, যেটা দেখে মানুষ বুঝতে পারবেন, ডিসাইড করবেন যে রিপোর্টটা পড়বো কি পড়বো না, রিডার ডিসাইড করবে। সেটা অবশ্যই ক্যাচি হতে হবে যাতে দেখেই গোটা ব্যাপারটার একটা আভাস পাওয়া যায়, একটা ঝলক পাওয়া যায় যে হ্যাঁ আর্টিকেলটাতে এই বিষয়টা আছে। সেটা দেখে তারপর আমি ডিসাইড করবো যে আমি পড়বো। তারপর আসছে বাইলাইন। বাইলাইনে থাকবে রিপোর্টারের নাম, যদি কোনো পার্টিকুলার নাম না দেওয়া থাকে, স্পেশালি এক্সামের ক্ষেত্রে লিখতে হবে বাই আ স্টাফ রিপোর্টার অর আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। দেন আসছে প্লেস অ্যান্ড ডেট। প্লেস অ্যান্ড ডেটে অবশ্যই যে জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে, যেখানকার ঘটনা, সেখানকার নাম দিতে হবে, কমা দিয়ে তার পাশে ডেট দিতে হবে, সেই দিনকার, যে ঘটনার দিনকার অথবা তার পরের দিন যেদিনকে নিউজপেপারে আর্টিকেলটা পাবলিশ হবে। আর পরীক্ষার ক্ষেত্রে যেদিন পরীক্ষা দিচ্ছি সেদিনকার ডেট অথবা কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া ডেট। দেন আসছে ইন্ট্রোডিউসিং প্যারাগ্রাফ। ইন্ট্রোডিউসিং প্যারাগ্রাফে পুরো ঘটনা সম্পর্কে একটা ছোট করে আমাদেরকে ফ্যাক্টসগুলো বলে দিতে হবে। ফ্যাক্টস অর্থাৎ ঘটনাটা কি, কবে, কখন ঘটেছে, কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি যা যা ইনফরমেশন আছে সেগুলো কিন্তু ইন্ট্রোডিউসিং প্যারাগ্রাফে মোটামুটি সামারাইজ করে আমাকে বলে দিতে হবে। তারপরে যে বডি পার্ট আসছে, বডি পার্টে আমি কি করব, বডি পার্টে আমি ডিটেইলে লিখব। মানে বডি পার্টে এই ইন্ট্রোডিউসিং প্যারাগ্রাফে যা যা লিখেছিলাম আমি ইনফরমেশন, সেগুলো আমি এখানে বডি পার্টে এসে ইলাবোরেট করব, ঘটনাটা গুছিয়ে পুরো ডিটেলসে লিখব। আর দেন যে কনক্লুশন আছে, কনক্লুশনে ক্লোজিং লাইন্স থাকবে, মানে ঘটনার কি ফলাফল বা এর পরবর্তীকালে কি স্টেপ হতে চলেছে বা কিছু ঘোষণা, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো থাকে আনুষাঙ্গিক, যেটা হয়তো ঘটনার সাথে ডাইরেক্টলি যুক্ত নয়, পরোক্ষভাবে যুক্ত, প্রত্যক্ষভাবে নয়, সেগুলোকে লিখে দিতে হবে। অথবা যদি সেরকম কিছু না থাকে তাহলে বডি পার্ট অবধি থাকলো, সেরকম কিছু কনক্লুশন না থাকলে। তো এটা গেল হচ্ছে একটা বেসিক ফরম্যাট যে কোনো নিউজ পেপার রিপোর্ট লেখার ক্ষেত্রে। তারপরে আসছে কিছু এমন ফ্যাক্টস, এমন ম্যাটার্স, এমন পয়েন্টস যেগুলো যে কোনো ভালো রিপোর্ট লেখার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো কি? আ ওয়েল রিটেন রিপোর্ট মাস্ট পজেস দ্য ফলোয়িং ট্রেটস। এই নিচের যা যা পয়েন্টসগুলো আছে সেগুলো একটা ভালো রিপোর্টে অবশ্যই থাকা উচিত। অ্যাডহারেন্স, ফার্স্ট ওয়ান কি? ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাডহারেন্স টু দ্য স্পেসিফিকেশন অফ দ্য রিপোর্ট ব্রিফ। আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে ঘটনার একটা ব্রিফ আমাকে দেওয়া হয়েছে, সেটা সম্পর্কে কিন্তু অ্যাডহারেন্স কথাটার মানে হচ্ছে আনুগত্য রাখতে হবে আমাকে, মানে সেই ব্রিফটাকে মেনে তাতে যেটুকু লেখা আছে সেটার উপর ভিত্তি করেই আমার রিপোর্টটা পুরো হবে। পরীক্ষার ক্ষেত্রে যে পয়েন্টস দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে এক্সট্রা কিছু ইনফরমেশন আনুষঙ্গিক দেওয়া যেতে পারে, তাও বলে সম্পূর্ণ ম্যাটারটা থেকে ছিটকে গিয়ে অন্য অপ্রাসঙ্গিক কথায় কিন্তু কখনোই রিপোর্টের মধ্যে যাওয়া যাবে না। সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যানালিসিস অফ দ্য রেলিভেন্ট ইনফরমেশন। যা ইনফরমেশন দেব আমি, মানে রিপোর্টের মধ্যে যা যা তথ্য আমি সরবরাহ করছি ওই ইন্ট্রোডিউসিং প্যারাগ্রাফে, সেটাকে কিন্তু বডি পার্টে গিয়ে ভালো ইলাবোরেট করার সময় আমাকে অ্যানালিসিস করে দিতে হবে। স্ট্রাকচারিং, থার্ড পয়েন্ট হচ্ছে স্ট্রাকচারিং মেটেরিয়াল ইন আ লজিক্যাল অ্যান্ড কোহারেন্ট অর্ডার। যা যা আমি তথ্য দিচ্ছি, যেভাবে আমি পরস্পর ইনফরমেশনগুলো সাজিয়ে বা ইলাবোরেট করে লিখছি, সেটার মধ্যে কিন্তু একটা লজিক্যাল অ্যান্ড কোহারেন্ট অর্ডার থাকতে হবে। যেমন তার অর্থ, কথাটার অর্থ হচ্ছে যে আমি কখনোই মানে কি বলবো, পরস্পর যে ঘটনাগুলো যেভাবে ঘটেছে আমাকে সেভাবেই কিন্তু রিপোর্ট করতে হবে। কখনোই আমি সেই যেমন করে কবিতায় ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় সেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কখনোই রিপোর্ট লিখবো না। খুব সহজ সরল ভাষায় একদম পরিষ্কার করে যুক্তিপূর্ণভাবে আমাকে ঘটনাগুলো সাজাতে হবে, যেন সেগুলো এলোমেলো না মনে হয়, যে সেটা পড়ে যেন রিডার কখনোই মিসগাইডেড না হয়। এটা আমাকে খেয়াল রাখতে হবে। পরীক্ষার ক্ষেত্রেও ঠিক তাই। Making appropriate conclusion that are supported by the evidence and analysis of the report. রিপোর্টে যে তথ্য দেওয়া হয়েছে, যে অ্যানালিসিস আমি তার করেছি সেই তথ্যে, সেটার সাথে যেন কনক্লুশনের একটা মিল থাকে। কনক্লুশন মানে আলটিমেটলি ঘটনার কি ফলাফল দাঁড়ালো বা এর পরবর্তীকালে কি হতে চলেছে, এর ওপর ভিত্তি করে সেটা যখন আমি বলবো আমাকে খেয়াল রাখতে হবে তার সাথে সেটা যেন একদম
স্পষ্ট হয় এবং পুরো রিপোর্টটা, পুরো আর্টিকেলটা যেভাবে এগিয়েছে তার সাথে যেন মিল থাকে। সরে গিয়ে একটা অপ্রাসঙ্গিক কথা বা একটা অন্য রকমের ভার্ডিক্ট হঠাৎ আমি দিয়ে দিলাম কনক্লুশনে, তাহলে কিন্তু হবে না। লাস্ট পয়েন্ট, and not the least, it is very important to follow a proper report writing format. যেটা আগের স্লাইডে আমরা দেখলাম সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ফরম্যাটটা যদি আমি ফলো না করি তাহলে কিন্তু সেটা মার্কসের উপর এফেক্ট করতে পারে। সো খেয়াল রাখতে হবে যেন আমরা ফরম্যাটটা অবশ্যই মেনটেন করি। সো এখানে আছে এবার একটা এক্সাম্পল 1, যেটা একটা খুব কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করে এক্সাম্পলটা আমি চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমি দিয়েছি এখানে সাইক্লোন আমফানের যে এফেক্ট ছিল ওয়েস্ট বেঙ্গলের উপর, সেটার উপর একটা রিপোর্ট। কোয়েশ্চেনটা দিয়েছি, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন হাউ সাইক্লোন আমফান অ্যাফেক্টেড ওয়েস্ট বেঙ্গল। এটা খুব রিসেন্ট একটা ঘটনা ঘটে গেছে, খুব বড় একটা ইম্প্যাক্টও পড়েছে, যার জন্য হয়তো এবছরের পরীক্ষাগুলোর জন্য সেটা ইম্পর্ট্যান্ট, আর সেটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ইম্পর্ট্যান্ট, সেই জন্য এই টপিকটা চুজ করা। তো রিপোর্টটা আমি এখানে লিখেছি, চেষ্টা করেছি রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা ফলো করার, মেনটেন করার, আর সবার জন্য যাতে হেল্পফুল হয় সেটা খেয়াল রাখার। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে যে আপনারা এটা পড়বেন। চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারেন ডিটেলসে, আশা করি হেল্পফুল হবে। সো ফার্স্টে একটা আমি হেডিং দিয়েছি অর ক্যাপশন, হেডলাইন অফ দ্য নিউজ পেপার, রুথলেস ডেভাস্টেশন অফ আমফান ইন দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। যেহেতু কোয়েশ্চেনে বলা হয়েছে যে হাউ আমফান অ্যাফেক্টেড ওয়েস্ট বেঙ্গল, কীভাবে ওয়েস্ট বেঙ্গলকে অ্যাফেক্ট করেছে, সেই জন্য ক্যাপশনেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওপর তার যে রুথলেস ডেভাস্টেশন ওয়েস্ট বেঙ্গলে চালিয়েছিল আমফান, মানে বেপরোয়া একটা ধ্বংসলীলা চালিয়েছিল, সেটা আমি ক্যাপশনে দিয়েছি, রুথলেস ডেভাস্টেশন অফ আমফান ইন দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে দিয়েছি রিপোর্ট বাই আ স্টাফ রিপোর্টার, যেটা আমাদের লিখতে হয় পরীক্ষায়, বা XYZ এক্ষেত্রে দেওয়া আছে, কারণ পরীক্ষাতে ইনস্ট্রাকশন কিছু থাকতেই পারে যে কোনো পার্টিকুলার নাম দিন বা আপনি নিজের নাম লিখুন, এই ইনস্ট্রাকশন যদি থাকে সেক্ষেত্রে যেমন লেখা আছে এখানে আমি পাশে লিখে দিয়েছি, রাইট ইউর নেম অর দ্য নেম ডিরেক্টেড ইন কোয়েশ্চেনে যেভাবে বলা হয়েছে সেটা ফলো করতে হবে। আচ্ছা, তারপরে এটা গেল বাই লাইন। তারপরে আসছে হচ্ছে প্লেস, কোথা থেকে রিপোর্ট করা হচ্ছে সে জায়গার নাম, এক্ষেত্রে কলকাতা দিয়েছি। তারপরে হচ্ছে ডেটটা আমি দিয়েছি হচ্ছে যেদিন আমফান হয়েছিল 24 তারিখ, সেদিনকে ডেটই দিয়েছি, অথবা তার পরের দিনের ডেট দেওয়া যেতে পারে যদি না কোয়েশ্চেনে কোনো পার্টিকুলার কোনো ইনস্ট্রাকশন থাকে যে এই ডেটটা দেওয়া হোক। না থাকলে কোয়েশ্চেনে কিন্তু অবশ্যই যেই দিনকে লেখা হচ্ছে রিপোর্টটা, কোয়েশ্চেনটা আনসার যেদিনকে লেখা হচ্ছে পরীক্ষা, সেদিনকে ডেট দিতে হবে। সো ফার্স্টেই শুরু হচ্ছে, ইট ওয়াজ আফটার 283 years that such a devastating cyclone hit the land of West Bengal, taking 72 lives and causing tremendous loss of properties. প্রথম লাইনটা খুব ক্যাচি কিন্তু হতে হবে যে কোনো রিপোর্টেরই, সেজন্য প্রথম লাইনে কিছু ইনফরমেশন দেওয়া দরকার, মানে যেটা পড়ে একটা যে রিডার যে পড়ছে তার অ্যাটেনশনটা যেন গ্র্যাব করা যায়, সেই জন্যই দেওয়া হয়েছে যে 283 বছর প্রায় পরে এরকম একটা এইরকম মানের একটা ডেভাস্টেটিং সাইক্লোন হয়েছে পশ্চিমবঙ্গে, এটা তো বলা হলো। তারপরে বলেছি যে টেকিং 72 লাইভস, 72 জনের মৃত্যু হয়েছে, অ্যান্ড কজিং ট্রিমেন্ডাস লস অফ প্রপার্টিস, প্রচুর সম্পত্তির কিন্তু ক্ষতি হয়েছে। এটুকু বেসিক ক্ষয়ক্ষতি, একদম প্রধান যেটা হাইলাইটেড সেটা বলে দেওয়া হলো। তারপরে আসছি আরেকটু ডিটেলসে, দ্য হাউলিং উইন্ডস, কীভাবে, এটা তো গেল কি হয়েছে, এবার কিভাবে হয়েছে। দ্য হাউলিং উইন্ডস ravaged through কলকাতা, হাওড়া, হুগলি, যে জেলাগুলো অ্যাফেক্টেড সেগুলোর নাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, অ্যান্ড নর্থ অ্যান্ড সাউথ 24 পারগানাস অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের এই ডিস্ট্রিক্টগুলোতে সব থেকে বেশি অ্যাফেক্টেড, এর ওপর দিয়ে ঝড়টা বয়ে গেছে, সেই জন্য এই ডিস্ট্রিক্টগুলোর মেনশন করে দেওয়া হলো। তারপরে আরেকটু যে পার্ট যেটা কোস্টাল ওড়িশা, ইট অলসো অ্যাফেক্টেড দ্য কোস্টাল এরিয়াস অফ ওড়িশা, তাহলে ওড়িশার কোস্টাল ল্যান্ডও যেহেতু অ্যাফেক্টেড সেটাও এখানে মেনশন করে দেওয়া হলো। যেহেতু আমি ঝড়টা নিয়ে রিপোর্টটা লিখছি এটুকু তথ্য দিতেই হবে, দেওয়া উচিত। আচ্ছা, এটা তো গেল ইন্ট্রোডিউসিং প্যারাগ্রাফ, কি, কখন, কিভাবে বলে দেওয়া হয়ে গেল। দেন আসছে হচ্ছে ডিটেলিংয়ে, ইলাবোরেট করা হচ্ছে এখানে।
ইলাবোরেট করা হচ্ছে কিভাবে, উইন্ড ব্লোয়িং অ্যাট দ্য স্পিড অফ 150 to 160 কিলোমিটার্স পার আওয়ার টু 185 কিলোমিটার্স, কত গতিবেগ ছিল সেটা এখানে বলে দেওয়া হলো। uprooted about 5,000 trees, 9 lakh cattle and poultry were killed, 4.5 lakh electric poles, 10 lakh houses were damaged। এরকম করে সুন্দরবন এরিয়াতে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, কোন কোন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এভাবে কত জমিতেই যে 58,000 hectares of fisheries were affected by Amphan, a loss of 24,000 crores of property was claimed by the state officials। এই সমস্ত প্রধান তথ্যাদি নেক্সট বডি পার্টে দেওয়া হলো, কারণ এগুলো কিন্তু একেবারেই মানে ঝড়টা কি হয়েছে সেটার সাথে রিলেটেড না, এগুলো পরবর্তীতে জানা যাচ্ছে যে হ্যাঁ এই ক্ষয়ক্ষতি হয়েছে, তাই জন্য সেটা পরে আসছে। আচ্ছা, নেক্সটে হয়েছে দ্য রেস্কিউ অ্যাক্ট, কী রেস্কিউ কীভাবে করা হলো, কোথায় কোথায় কী ক্ষতি হয়েছে এবং কোথায় কোথায় কীভাবে রেস্কিউ অপারেশন চালানো হয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটেড 50 lakh pouches of water in Sundarban Delta. Further, Choitali Chakraborty was asked by the CM to camp for the restoration process of Sundarban areas। তো এগুলো রেস্টোরেশন কিভাবে হবে, রেস্কিউ কিভাবে হবে, যার জন্য যা অর্ডার্স পাস হয়েছে সেগুলো বলে দেওয়া হলো। তারপরে আসছে হচ্ছে আরও ইম্পর্ট্যান্ট কিছু জিনিস এর সাথে জড়িত যেগুলো পরবর্তীতে হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি গ্রান্টেড 1,000 crores as a relief fund for the disaster to the West Bengal government। রেস্টোরেশন প্রসেসের জন্য এত টাকা গ্রান্ট করা হয়েছে পিএম এর দ্বারা, সেটা বলে দেওয়া হলো। তারপরে একদম লাস্টে আমি যখন কনক্লুড করছি, আস্তে আর্টিকেলটা শেষ হয়ে আসছে, তখন আমি আস্তে আস্তে কিন্তু কনক্লুশনের দিকে চলে যাব। সেখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো পরবর্তীতে হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন ডিফারেন্ট ফান্ডিং অ্যান্ড নন ফান্ডিং এনজিওস স্টার্টেড ওয়ার্কিং ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ফুড, ওয়াটার অ্যান্ড এসেনশিয়াল কমোডিটিস থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল। কীভাবে রেস্টোরেশনস চলছে, কীভাবে বিভিন্ন জায়গাতে কোনো এনজিওস বা স্টেট গভর্নমেন্ট রেস্কিউ ওয়ার্ক চালাচ্ছে। লাস্টে আছে সিএম the CM announced the direct transfer of 20,000 rupees to the families of the one who has lost their home। যাদের বাড়ি ভাঙা গেছে তারা 20,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, এটা সিএম অ্যানাউন্স করেছেন চিফ মিনিস্টার। অ্যান্ড an amount of 5 lakh would be given to the families of the casualties। যারা মারা গেছেন, যাদের প্রাণহানি হয়েছে আমফানে, তাদেরকে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা অ্যানাউন্স করা হয়েছে। তো এটা হলো আলটিমেট যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই জন্য এটাকে কিন্তু কনক্লুশন হিসেবে ইউজ করেছি আর্টিকেলটাতে। সো বেসিক ফরম্যাট মেনে এভাবে কিন্তু একটা আর্টিকেল লেখার চেষ্টা করতে হবে। আরও যে কারেন্ট টপিকসগুলো আছে সেগুলো এর পরের পার্টে যে ভিডিও করব সেখানে চেষ্টা করব আরও এরকম কারেন্ট টপিক্সের ওপর, যেমন Beirut blast and corona effects of this COVID-19 এর এফেক্ট যা হয়েছে, তার লকডাউন, তার কি ক্ষয়ক্ষতি হলো ইকোনমির ওপর, বা যার আরও অনেক কিছু এরকম রিসেন্ট যে টপিকসগুলো, ঘটনাগুলো, সেই সম্পর্কে আমরা যে এক্সাম্পলস পরবর্তী ভিডিওগুলোতে এর পরের পার্টে রিপোর্ট রাইটিং পার্ট 2তে আমি দিয়ে দেব। সো এরপরে আরেকটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করেছি, এখানে করে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে এটা অবশ্যই পড়তে পারেন। রিপোর্টটা একটু লেংদি করেছি যাতে বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে হেল্পফুল হয়, সমস্ত ইনফরমেশন দিয়ে করার চেষ্টা করেছি যাতে সবার জন্য হেল্পফুল হয়। পড়ার পর সমস্তটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই, এটা একটা জাস্ট ডেমো। তো এটা হচ্ছে WBCS 2019 এর কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া। ড্রাফট a report on scarcity of availability of blood in blood banks as well as risks involved in buying blood from blood banks despite celebrating blood donation day or week with all pomp and show at almost every nook and corner of the city। তো কলকাতা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে গলিতে গলিতে ব্লাড ডোনেশন ক্যাম্পস হওয়া সত্ত্বেও ব্লাডের যেটা শর্টেজ, একটা যে অভাব রয়ে যায়, এবং সেটা কেন, আর ব্লাড ব্যাংক থেকে ব্লাড কেনার যে রিস্কস থাকে সেগুলো নিয়ে একটা রিপোর্ট এখানে বলেছে লিখতে বলা হয়েছিল। সো আমি এখানে হেডিং যেটা দিয়েছি
সেটাতে দিয়েছি শর্টেজ অফ ব্লাড ডিসপাইট নিউমেরাস ব্লাড ডোনেশন ক্যাম্পস হ্যাপনিং ইন দ্য সিটি। শহরে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প অগণিত হওয়া সত্ত্বেও কিন্তু একটা ব্লাডের শর্টেজ, এটা যেহেতু এখানে মেইন কথা, মেইন সমস্যা, সেজন্য এটাকে দিয়েছি হেডলাইন হিসেবে। তারপরে তো বাই লাইনে সেম লিখে দিয়েছি বাই এ স্টাফ রিপোর্টার XYZ, যেটা হবে কোয়েশ্চেনের ডিরেকশন অনুযায়ী, সেটা পরবর্তীতে কোয়েশ্চেন পেপারে যেরকম থাকবে। এখানে কিছু দেওয়া ছিল না, তাই এখানে বাই এ স্টাফ রিপোর্টার লেখাটাই আমি প্রেফার করব, আমি সাজেস্ট করব। সো নেক্সট হচ্ছে যেখান থেকে রিপোর্ট করা হচ্ছে, এক্ষেত্রে কলকাতা, কমা দিয়ে 10 সেপ্টেম্বর। আমি 10 সেপ্টেম্বরের রিপোর্টটা লিখেছি, তাই 10 সেপ্টেম্বরের ডেট দেওয়া রয়েছে। তারপরে আসছে হচ্ছে রিপোর্টটা শুরু হচ্ছে, ইন্ডিয়া টুডে ফেসেস আ শর্টেজ অফ 10% কম্পেয়ার টু ইটস ব্লাড রিকোয়ারমেন্টস। প্রথমেই যেহেতু একটা কি বলবো, সমস্ত দেশের পরিপ্রেক্ষিতে শর্টেজটা কতটা সেটা একবার বলে দেওয়া হলো, শুধুমাত্র রাজ্যের হিসেবে না বলে। 10% যতটা রিকোয়ারমেন্টস রয়েছে প্রয়োজন, তার তুলনায় 10% কিন্তু শর্টেজ, অভাব থেকে যায় ব্লাডের ইন্ডিয়াতে। সো গিভেন দ্যাট দ্য এলিজিবল ডোনার পপুলেশন অফ ইন্ডিয়া ইজ মোর দ্যান 512 মিলিয়ন, দিস ডেফিসিট ইজ সারপ্রাইজিং। মানে এত ইন্ডিয়ার পপুলেশন আর এলিজিবল ডোনার এত হওয়া সত্ত্বেও এই যে 10%-এর ডেফিসিট, সেটা কিন্তু খুব সারপ্রাইজিং। তো এভাবে আমি রিপোর্টটা শুরু করেছি একটা ক্যাচি লাইন দিয়ে, একটা ইনফরমেশান দিয়ে, যে দুটো ইনফরমেশান দিয়ে। প্রথমেই একটা ইনফরমেশান দিয়ে হলো কতটা শর্টেজ রয়েছে, তারপরে তো আস্তে আস্তে যেহেতু রিপোর্টটাকে গ্রো করাতে হবে, একটা কিছু শুরু করতে হবে। এটা যেহেতু কোনো পার্টিকুলার একটা ঘটনা না, এটা কিছু রিসার্চ ওয়ার্কের ওপর ভিত্তি করে, কিছু আমাদের জানা কিছু তথ্যের ওপর ভিত্তি করে, পুরনো পড়াশোনার ওপর ভিত্তি করে কিন্তু পরীক্ষার হলে রিপোর্টটা লিখতে হবে। সেই জন্য এটা নিশ্চয়ই প্রথমেই ফ্যাক্টস দেওয়া যাবে না, কি কেন কোথায় কেন, তো প্রথমেই ব্যাপারটা আস্তে আস্তে গ্রো করাতে হবে। তো বেসিক একটা জায়গা থেকে শুরু করতে হবে, সেই জন্যই শর্টেজটা কতটা সেটা দিয়ে শুরু করলাম। তারপরে বলা হচ্ছে, লিখেছি অ্যাওয়ারনেস অ্যাবাউট ব্লাড ডোনেশন ইন ইন্ডিয়া ইজ শার্পলি অ্যালার্মিং। বোঝাই যাচ্ছে এই নাম্বারসগুলো দেখে যে অ্যালার্মিং একটা রয়েছে, অ্যাওয়ারনেসের অভাব রয়েছে, সেটা খুব অ্যালার্মিং। কারণ কেউই প্রায় যতজনের করা উচিত সেই হিসেবে দেখতে গেলে কেউই প্রায় করি না আমরা, তার কারণ এত একটা হিউজ পপুলেশন হওয়া সত্ত্বেও এত শর্টেজ থেকে যায়। আচ্ছা, while some states in Delhi, like Delhi, are able to accumulate 233% extra blood than what is required, other states like Bihar face a deficit of as much as 85%. যেমন কিছু স্টেটসে কিন্তু প্রচুর প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্লাড ওরা অ্যাকিউমুলেট করতে পারে, ওরা থাকে ওদের কাছে, কিন্তু অন্যান্য স্টেটগুলোতে কিন্তু কিছু কিছু স্টেটস আছে যাতে প্রচণ্ড পরিমাণে ডেফিসিট, সাচ অ্যাজ বিহার ফেসেস 85% ডেফিসিট। সো এরকমভাবে কিছু তথ্য প্রথম প্যারাতে দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ। তারপর থেকে শুরু হচ্ছে ইলাবোরেট করা, কোথায় কখন কিভাবে ব্লাডের এই শর্টেজটা তৈরি হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্পস কোথায় কোথায় হচ্ছে এবং তার ফলে কি কি হচ্ছে, যেটা হওয়া উচিত সেভাবে স্টোর করা যাচ্ছে না, বা স্টোরেজে কি কি প্রবলেম দেখা দিচ্ছে, সেটা ইলাবোরেট করা আছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে দেখবেন, আশা করি হেল্পফুল হবে। সো এটা নেক্সট পেজেও কন্টিনিউ হচ্ছে। রিপোর্টটা আমি প্রথমেই বললাম যে বড় করে লেখার চেষ্টা করেছি যাতে খুব হেল্পফুল হয়। তো এরপরে লাস্টে এভাবে বডিতে পুরো ম্যাটারটাকে ইলাবোরেট করে আমি লিখে দিয়েছি যে এক্স্যাক্টলি কোথায় কোথায় কীরকমভাবে শর্টফল হচ্ছে এবং ক্যাম্পস বিভিন্ন ডিস্ট্রিক্টে হওয়া সত্ত্বেও কোন কোন অফিসিয়ালস এর সাথে যুক্ত, মানে কোন কোন দপ্তরের সাথে যুক্ত, সেগুলো মেনশন করে দেওয়া হয়েছে। আর এভাবে রিপোর্টটা আপনারা পড়ে দেখবেন, আশা করি হেল্পফুল হবে। এরপরে নেক্সট ভিডিওতে আরও নতুন রিপোর্ট নিয়ে আসবো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, এবং চেষ্টা করব যে আগে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো রয়েছে বিভিন্ন মেইনস এক্সামে স্টেট অ্যান্ড সেন্ট্রালের, সেগুলোকে সলভ করে নিয়ে আসা, যেগুলো আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। আর আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন ভিডিওগুলো, লাইক করুন। আর কিছু প্রবলেম হলে, আরও ইমপ্রুভমেন্টের জন্য কোনো সাজেশন থাকলে কমেন্ট করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করার, এবং সেটাতে আমাদের খুশি হবে যদি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়। সো থ্যাংক ইউ।